ঠিক আছে। सर्वेशं सविद्य नमो नमः। गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै गुरवे ॐ एकदन्तं महकाय लम्बोदरगजाननं भुजगशतं देवं हिरण्यवर्णं ॐ गणपतये नमः। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। मूकं करोति वाचालं गुण्डं लङ्घयते यत्कीपकमहं वन्दे परमानन्दं माधवम्। सर्वेभ्यः नमो नमः। আচ্ছা, আমরা মোটামুটি আমরা সবাই এসে গেছি এবং দেখুন, আমাদের এখানে অনেকেই অ্যাডমিটেড, কিন্তু মাত্র আপনাদের 5 জনকেই দেখতে পাচ্ছি, 4 জনকেই। তো এইটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, আমরা আসলে কোনো কিছুই আমরা শিখতে পারি না বা ধরে রাখতে পারি না, এটার একমাত্র কারণ হচ্ছে এটাই হচ্ছে বড় সমস্যা। তো আমাদের ক্লাস তো সময় মতোই হবে, আমরা চেষ্টা করবো সময় মতো যুক্ত হওয়ার জন্য। আর সেই নিয়মিত অবশ্যই যুক্ত হতে হবে, সেই সাথে আমাদের যে বাড়ির কাজ সেটা করতে হবে। কোনো বাড়ির কাজ করছেন কিনা আমি ঠিক জানি না আপনারা। তারপরও আমরা পড়বো, সমস্যা নাই। যাদের এখনো ল্যাকিংস আছে বা যারা মনে করছেন যে অনেক ক্লাস এগিয়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের ক্লাস রিপিট হবে, কোনো সমস্যা নেই। আমি বারবার বলছি, আমরা যেখান থেকে আমরা যুক্ত হয়েছি, অনেকে হয়তো পরে অ্যাডমিশন নিয়েছেন, তাদের সবার জন্য বলছি, যেখান থেকে আপনি শুরু করেছেন সেখান থেকেই চালিয়ে যান। ওই টপিকটা না বুঝলে আমাকে বলুন, সমস্যা নেই। আর আমরা অ্যালফাবেটস, আমাদের প্রথম দিকের ক্লাসগুলো হয়েছিল শুধুমাত্র অ্যালফাবেটস, অর্থাৎ দেবনাগরী যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আমাদের যে কার কিংবা ফলা যেগুলো রয়েছে, সেগুলোই আমরা জাস্ট পড়িয়েছি। আমরা কিন্তু কোনো ব্যাকরণ কিংবা কোনো ভাষায় চ্যাপ্টারে আমরা ঢুকিনি। তো এই অ্যালফাবেটের ক্লাসগুলো আবার রিপিট হবে, সমস্যা নেই, বারবার রিপিট হবে। হ্যাঁ, কারণ আমাদের মানুষ তো আসলে এখনো পরিপূর্ণভাবে জানে না। যারা যারা জানেন তারা হয়তো বা আমাদের এখানে যুক্ত হচ্ছেন, এক এক সময় এক একজন নতুন করে যুক্ত হচ্ছেন, যার কারণে শেষে যারা যুক্ত হয়েছেন তাদের কাছে কিছু কিছু বিষয় হয়তো বা অস্পষ্ট রয়েছে। তারপর আমি সরাসরি আসলে ক্লাস নিতে পছন্দ করি। এখানে অত হিস্ট্রি নিয়ে আলোচনা করার, মানে এটা আমি মনে করি সময় অপচয়। কারণ আমরা প্রত্যেকেই জেনে বুঝেই তো আমরা এখানে অ্যাডমিশন হয়েছি। এখন আমি যদি আপনাদেরকে সংস্কৃত ভাষা, সেই প্রাচীন ইতিহাস কেন শিখবো, এই ধরনের বিষয়গুলো শেয়ার করি, সেগুলো হয়তো শুনতে ভালো লাগবে, বাট এগুলো অ্যাকচুয়ালি ভাষা শিখতে আমাদের কোনো কাজে লাগবে না। আগ্রহটা হয়তো বা তৈরি হবে কিছুটা, কিন্তু আপনারা যথেষ্ট মহোদয়া হাতে জ্যেষ্ঠ, এবং এই কারণে আপনাদের সেই বোধবুদ্ধি রয়েছে। হ্যাঁ, সে বোধোদয় রয়েছে যে আসলে আমি কেন শিখবো, কি কারণে, সেটি আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো এই কারণেই আমরা সরাসরি ক্লাসটাই নিই, বা সরাসরি ক্লাস নিতেই পছন্দ করি। তো আজকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি।
আমরা আজকে কিছুটা উচ্চারণের কিছু বিষয় আমরা দেখব, সেই সাথে আমাদের ভাষা চর্চা চলবেই। এটা স্বাভাবিক, সবসময় যেভাবে আমরা করি চেষ্টা করব ঠিক সেভাবে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার জন্য। তো গত ক্লাসে আপনারা যতটুকু পড়েছেন আর কি, ঠিক সেখান থেকে আমাদের শুরু হবে পাঠ। এর মধ্যে আপনাদের কারো কোনো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন। আমরা একদম স্বাভাবিকভাবে একদম ফ্রিলি আমরা কথা বলার চেষ্টা করছি আপনাদের সাথে। একেবারে ফ্রিলি কথা বলার চেষ্টা করছি। বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? হুম, প্রশ্ন থাকলে বলুন। হ্যালো, আমরা কি শুনতে পাচ্ছি? আমরা কি শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আহ, আমরা তাহলে শুরু করি আমাদের যে ক্লাসগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। সেটা ছিল এরকম যে আমরা বর্তমানকালে কিভাবে প্রশ্ন করব সেটি আমরা হয়তোবা দেখেছিলাম কিছু কিছু ক্রিয়ার ক্ষেত্রে। প্রশ্ন থাকলে বলুন, সমস্যা নেই। আচ্ছা, আমরা আজকে ঠিক এখান থেকে আবার পড়াই, মানে যেখানে আলোচনা হয়েছিল আর কি সর্বশেষ, সেটা হলো ক্রিয়াপদ। দেখুন, ক্রিয়াপদ আমরা জানি যে কোনো একটা ধাতুর পরে সবসময় বিভক্তি যুক্ত হয়। ধাতু, ধাতু প্লাস বিভক্তি মিলেই তো একটা সম্পূর্ণ ক্রিয়াপদ গঠিত হয়। এবং সেই ক্রিয়াপদগুলো আমাদের বিভিন্ন কালে এক এক রকম, বা বিভিন্ন বচনের সাথে বিভিন্ন ব্যক্তির সাথে অর্থাৎ পার্সন ভ্যারি করে। তো এই জন্য এটাকে আমরা যে চ্যাপ্টারে আলোচনা হয় সেটি হলো ধাতু বা লকার, ওটা যে বিভিন্ন লকার বলা হয়। হুম, লং ব্রিজ, তারপরে আসলে বিভিন্ন রকমের লকার রয়েছে। এটাকে বলা হয় ধাতুর চ্যাপ্টার। আর আমাদের শব্দরূপানি মানে কি? শব্দরূপানি মানে হচ্ছে আমাদের যে এক একটা শব্দকে বিভিন্ন পদে আমরা ভাগ করে থাকি, বিশেষ করে আমাদের যে কারক অনুযায়ী প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এভাবে সপ্তমী পর্যন্ত। এবং সেগুলোর একবচন রূপ, বহুবচন রূপ বা দ্বিবচন রূপ, বিভিন্ন রকমের রূপ রয়েছে। এটা অনেক জটিল, তবে আমরা সেটা জটিলতার দিকে না গিয়ে আমরা খুব সহজ টেকনিকের মাধ্যমে এটিকে আত্মস্থ করার চেষ্টা করব। দিন দিন সবকিছুই সহজ হচ্ছে। তো সেই অনুযায়ী আমরা ক্রিয়াপদ প্রয়োগে, বিশেষ করে মধ্যম পুরুষে, আমরা এখন আজকে এটি দেখব, বিশেষ করে আদেশ বা অনুরোধ করা যদি বোঝায়। এর আগে আমরা কি করেছি সেটা একটু আমি একটু হিস্ট্রিটা একটু বলি। সেটা হলো আমরা পড়েছিলাম লিখ ধাতুতে, কথার কথা লিখতি পড়েছিলাম, লিখতি। ঠিক আছে, লিখতি মানে হচ্ছে পড়ে, তাহলে সহ লিখতি মানে হচ্ছে সে পড়ে। এরপরে আমরা শিখেছিলাম এই উত্তম পুরুষের ক্ষেত্রে সেটা হচ্ছে অহম।
ঠিক আছে, আমরা অহম লিখ লিখামি, অহম লিখামি আমরা পড়েছি। তাহলে সহ লিখতি মানে সেই লিখে, আর অহম লিখামি মানে আমি লিখি। আমরা এতটুকু পড়েছিলাম। এখন যখন আমাদের ব্যক্তিটি আর ভবান, আচ্ছা এখন এই যে আমাদের মধ্যম পুরুষের ক্ষেত্রে বা আপনি, আমরা বা তুমি তোমরা এগুলো বোঝাতে আমরা ভবান শব্দটাকে প্রয়োগ করেছি এবং আসলে ভবতী শব্দ প্রয়োগ করেছি। তো এই ক্ষেত্রেও আমরা ওই লিখতির মতো রূপটাই ব্যবহার করবো, তাহলে ভবান লিখতি বা ভবতী লিখতি। ঠিক আছে, এভাবে আমরা শিখেছি। এটা এটা হচ্ছে কি, এটা মডার্ন স্টাইলে বলা হচ্ছে আর কি, কিন্তু এটা প্রাচীন যে ধারা, সেই ধারা অনুযায়ী কিন্তু ঠিক এরকম না। ওখানে লিখো সি বলা হয়ে থাকে। হ্যাঁ, অর্থাৎ যেটাকে আমরা লিখো সি বলা হয়, এই লিখো সি প্রয়োগ না করে আমরা লিখতি প্রয়োগ করতাম, মানে ভবান ভবতীর ক্ষেত্রে। ভবান মানে হচ্ছে পুরুষের ক্ষেত্রে আপনি, আর ভবতী হচ্ছে নারী বা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আপনি, ভবতী। আচ্ছা, তো এইভাবে আমরা বিভিন্ন শহর জায়গায় বিভিন্ন নাম প্রয়োগ করতে পারি। যে কোনো মানুষ, ব্যক্তি, বস্তু, বৃক্ষ, লতা পাতা যা আছে সবকিছুর নাম আমরা প্রয়োগ করতে পারি। আর অহম মানে হচ্ছে আমি, এটা কিন্তু এক বচন সব, হ্যাঁ এগুলো এক বচন। তো এগুলো আমরা চর্চা করেছিলাম। এরপর আমরা যে আজকে নতুন যে টপিকটা শুরু করছি সেটা হলো আদেশ অনুরোধ করা বোঝায়। যেমন আদেশ অনুরোধ করা বোঝালে বলতে কিরকম, যেমন আমরা অনেক সময় বলি না যে তুমি যাও, সে খাও, তুমি তুমি যাও, তুমি খাও, হ্যাঁ। তো বা আপনারা খান, আপনারা যান, আপনি এদিকে আসুন, আপনি যেতে পারেন। এই যে নানান বিষয়গুলো, তো সেগুলো আমরা মানে চর্চা করার জন্যই মূলত এটার আজকের রিলেশনটা। ঠিক আছে, এখন এই বিষয়টা আমি আবার খুলি বলি, এটাকে আমরা আজ্ঞা বা প্রার্থনা বলে থাকি। এটাকে বলা হচ্ছে আজ্ঞা বা প্রার্থনা, আজ্ঞা কিংবা প্রার্থনা। ঠিক আছে, এক বচন অর্থে আজ্ঞা বা প্রার্থনা বোঝাতে আমরা সবসময় রাখবেন ধাতুর সাথে, মানে ধাতু প্লাস তু বিভক্তি যুক্ত হবে সবসময়, ধাতু প্লাস তু। যে ধাতু বা যে ক্রিয়াপদ সেটার সাথে তু বিভক্তি সবসময় যুক্ত হয়। তাহলে যেমন কথার কথা, আমরা যখন কাউকে আদেশ করতে বলি যে যান, খান, পড়ুন, লিখুন, হ্যাঁ, এই বর্তমানকালে এই প্রথম পুরুষের ক্রিয়ার এক বচনের, মানে যেরকম তি আমরা পড়েছিলাম একইভাবে তুটা যুক্ত হচ্ছে। তাহলে যেখানে আমরা খাদতি পড়েছিলাম, সেটি এখন বর্তমানে কি হয়ে যাবে, খাদতু হয়ে যাবে। ঠিক আছে, বা আমরা যে লিখতি পড়েছিলাম, আহ আমরা যে লিখতি পড়েছিলাম সেটা এখন বর্তমানে লিখতু হয়ে যাবে। সেটাকে আমরা তুমুল প্রত্যয় বলে অনেক সময় ব্যাকরণের ভাষায়, সে তুমুল অর্থাৎ তুমুল প্রত্যয় যুক্ত হচ্ছে, মানে যুক্ত হচ্ছে। এটাকে চাইলে একটু বড় করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে এই যে তুমুন বা লিখতু, তাহলে বললাম তো আমি যদি বলি আমরা আরেকটা ক্রিয়াপদ নিতে পারি, সেটা হলো যেমন ধরুন আম, পাঠ করা মানে পঠতি। তাহলে পঠা আমি পঠতি, আর একটা হলো এখন পঠতু হয়ে যাবে। তো সেটা একটু লিখি। আমরা পড়েছিলাম পঠতি, আর এখন হয়ে যাচ্ছে কি পঠতু। তাহলে এটার বাংলা কি হবে, খাদতি মানে খাই, আর খাদতু মানে খাও। লিখতি মানে হচ্ছে লেখে, আর লিখত মানে হচ্ছে লিখো। মানে আমি কাউকে আদেশ করছি, ঠিক আছে, বা আমি কাউকে অনুরোধ করছি আপনি দয়া করে লিখুন। দয়া করে অর্থে আমরা কৃপয়া শব্দ প্রয়োগ করতে পারি, কৃপয়া, কৃপয়া লিখতু। আবার পঠিতুর ক্ষেত্রে আমরা এখন পঠতু হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে আমরা মানে যেমন গম ধাতুর কথা যদি বলি, গম ধাতুর কথা, তাহলে গম ধাতু অর্থ কি, যাওয়া বা কোনো কিছু আসা যাওয়া বোঝাতে আমরা গম ধাতুকে প্রয়োগ করি। আচ্ছা, তাহলে এই গম ধাতুর ক্ষেত্রে আমরা, দাদা, এটা আর একটু কি বলবেন? লিখতি ওই আর পটতি এটা একটু আচ্ছা আবার বলছি একটু মনোযোগ দিন। একটু একটু কষ্ট করে। আমরা যেমন, আমি একটু ইংলিশ দিয়ে পড়াই, তাহলে আপনাদের হয়তো বুঝতে খুবই একটু ভালো লাগবে বা সহজ মনে হবে। যেমন ধরুন কথার কথা হি রাইটস, হুম, তাহলে হি রাইটস এ বুক, সে একটি বই লিখে। আই রাইট, আই রাইট আ বুক, আমি একটি বই লিখি। ঠিক আছে, আচ্ছা তো ইউ রাইট আ বুক। এই যে আমরা তিনটা বাক্য ইংরেজি ভাষায় আমরা এভাবে শিখেছি, হ্যাঁ, বা এই যে তিনটা বাক্য, এখন এই তিনটা বাক্যকে যদি আমরা সংস্কৃতে কনভার্ট করি, তাহলে এটা কেমন হবে। ধরলাম এখন হি মানে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি বলি,
সহ শব্দ প্রয়োগ করি পুরুষবাচকের ক্ষেত্রে, আর নারীবাচকের ক্ষেত্রে আমরা সা প্রয়োগ করি। সা মানে বুঝতে হবে নারী, আর সহ মানে হচ্ছে পুরুষ। তো আমি এই চর্চা করার জন্য প্রথমে একটা দিয়ে দেখাচ্ছি। তাহলে রাইট মানে এটা রাইটস কে যদি আমরা ক্রিয়াপদটা মানে লিখ, যেটাকে আমরা লিখ ধাতু বলে থাকি তৎসম ভাষায় বা সংস্কৃত ভাষায়, সেই লিখ ধাতুর সাথে এই যে শব্দটা ছিল লিখ, এখন এখানে যে এস যোগ হয়েছে না থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে, এস যোগ হওয়ার মানে এটা একটা নিয়ম, তো এটা ইংরেজি ভাষার নিয়ম। একইভাবে সংস্কৃত ভাষার একটা নিয়ম আছে, সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন আমরা তি বিভক্তি যোগ করি, তখন হয়ে গেল কি সহ লিখত। তাহলে এবুককে আমরা কি বলবি, যেমন এবুককে তখন আমরা বলি পুস্তকম। হুম। তাহলে আচ্ছা। আমরা সহ লিখতি মানে এখন এটা তো ইংরেজি ভাষার নিয়ম যে সহ লিখতি পুস্তকম, আমরা এটাকে বাংলার মতো করে পুস্তকমটাকে আগে দিতে পারি যে সহ পুস্তকম লিখতি, বা সহ একম পুস্তকম লিখতি। আমরা আরো সহজ করে যদি আমরা আর্টিকেলটাকে বলে বা বোঝাই, তাহলে সেক্ষেত্রে বলতে হবে একম, সহ একম পুস্তকম লিখতি। বা আমরা যদি গ্রামাটিক্যাল একম পুস্তকম লিখতি মানে সহ একম পুস্তকম লিখতি মানে কি সে একটি বই লিখে। ওকে, এখন এটা তো গেল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে। যদি একবার আমি ফার্স্ট পার্সন ইউজ করি মানে যেটাকে আমরা বলি উত্তম পুরুষ, তাই না, বা এটাকে আমরা বাংলায় বলি হুম। উত্তম পুরুষ। তাহলে উত্তম পুরুষের ক্ষেত্রে কি হবে, উত্তম পুরুষের ক্ষেত্রে আমরা অহম শব্দ প্রয়োগ করি। অহম মানে হচ্ছে আমি, এমন। আর বয়ম মানে হচ্ছে কি, হ্যাঁ এটা বয়ম অবশ্যই আমরা, আমরা বোঝাবে, ঠিক আছে। আচ্ছা আমরার পর পরে আসি, আমি আগে প্রথমে এই বচনটা বোঝাই। তাহলে অহম মানে আমি। তাহলে এই যে রাইট অর্থাৎ যে লিক ধাতুটা রয়েছে, সেই লিক ধাতুটা এখন আর তি যোগ হচ্ছে না, এখন কিন্তু কোনো এস বাই এস যোগ হচ্ছে না। তখন এক্ষেত্রে নিয়ম কি, আমরা মি যোগ হয়, অর্থাৎ লিক ধাতুর সাথে মি বিভক্তি যোগ হয়। তাহলে অহম লেখা আমি, আমি লিখি। এখন প্রশ্ন করেন আমি কি লিখি, এখানে বলতে পারেন আমি একম পুস্তকম লিখামি, ঠিক আছে, একম পুস্তকম লিখলাম। লিখা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা সম্পূর্ণ এটা রুলসটা আমি এটা এটা এইভাবে দিলে বেটার হয়। তাহলে অহম একম পুস্তকম লিখামি মানে আমি একটি বই লিখি। এখন এই যে ইউর ক্ষেত্রে তুমি একটি বই লিখো, তাহলে তুমি একটি বই লেখার ক্ষেত্রে আমরা এটাকে যদি কাউকে আদেশ দিয়ে থাকি বা কাউকে অনুরোধ করি দয়া করে আপনি একটি বই লিখুন, হ্যাঁ দয়া করে আপনি একটি বই লিখুন, তখন সেক্ষেত্রে কিরকম নিয়ম হবে, সেক্ষেত্রে আমরা ওই ভার্বের সাথে এখন আর নিয় যোগ করব না, আবার তিও যোগ করব না, আমরা যোগ করব তু বিভক্তি, যেটাকে আমরা তুমুন মানে অনেক সময় প্রত্যয় বলে বা তু তু, এই বিভক্তিটা যোগ হয়ে গেল। তো এখন সেটা তখন কি হয়ে যাবে, যেমন ধরেন তখন এই ভবান, আমরা একটা বাক্য যদি বলি যে ভবান কিরকম, ভবান লিখলাম মানে আপনি দয়া করে, হ্যাঁ দয়া করে ইংরেজি দয়া করে কৃপয়া, তো ভবান কৃপয়া একম পুস্তকম, তাহলে ভবান কৃপয়া একম পুস্তকম লিখতু হয়ে যাবে। ওকে, লিখতু, ভবান কৃপয়া একম পুস্তকম লিখতু, আপনি দয়া করে আপনি একটি বই লিখুন। বোঝা গেল, এই টপিকটা বোঝা গেছে কিনা আমাকে একটু বলুন। এবার সবাই কমেন্ট আমাদের এখানে চ্যাট বক্সে আপনি জানাতে পারেন, বা আপনি মাইক্রোফোন হ্যাঁ দাদা। আনমিউট করে বলতে পারেন। বোঝা গেল? হ্যাঁ দাদা, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কেউ না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন সাথে সাথে। আচ্ছা, এই গেল, এই হচ্ছে আমাদের মানে নিয়ম। তাহলে নিয়মটা আমরা আবার সামারাইজ আপনি মনে মনে করতে পারেন, সমস্যা নেই, তাও না বুঝতে বলে দেবো। তাহলে ভবান হচ্ছে পুরুষের জন্য, আর এটার যদি স্ত্রীলিঙ্গ কাউকে বোঝাতে চান তাহলে ভবতী বলতে হবে, কেমন, তখন বলতে হবে ভবতী, মানে স্ত্রীর ক্ষেত্রে আর কি, ভবতী কৃপয়া আগচ্ছতু, আগচ্ছতু মানে হচ্ছে আসেন, আপনি দয়া করে আসেন। তো আমরা এটাকে আপনি দয়া করে এখানে আসেন, আমরা যদি বলি আপনি দয়া করে এখানে আসেন, এখন এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে কিরকম হবে দেখি, কেউ আমাকে একটু বলুন তো, স্ত্রীবাচকের ক্ষেত্রে সেটি রূপটা কিরকম হবে বা লিখবো কিভাবে? হুম 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 বলুন। তা আমার নাকি শুনতে পাচ্ছেন, আপনি কমেন্ট করেছেন কি টেকনোলজিক্যাল প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম, এখন কি এটা সলভ হয়েছে? তখন নাকি আছে, নাকি আছে তো। আচ্ছা, এরকম টেকনিক্যাল প্রবলেম হয় মূলত বেশ কয়েকটি কারণে, তার মধ্যে একটি হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম।
আপনার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে বা আমার হতে পারে। আমার হলে সবাই হয়তো বা শুনবেন না, বা আপনার সমস্যা থাকলে আপনি শুনতে পাবেন না, মাঝে মাঝে ডিস্টার্ব করবে। এক্ষেত্রে কাজ কি? এক্ষেত্রে হচ্ছে আবার রিজয়েন করা। প্রয়োজনে আপনি আবার রিজয়েন করুন, তাহলে টেকনিক্যাল ইস্যুগুলো অনেক সময় কেটে যায়। ঠিক আছে? আর আমাদের রেকর্ড তো থাকছেই, পরবর্তী সময়েও আপনি দেখতে পাবেন। যাই হোক, আচ্ছা তো বলুন, মানে রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে কিন্তু আমাদের পড়াশোনাটা একঘেয়েমি পূর্ণ হয়ে যায়, অর্থাৎ খালি আমি বলে যাব, আপনার সাথে শুনে যাবেন, এভাবে ইন্টারেক্টিভ ক্লাস হয় না। বারবার বলছি, আমরা আনন্দ মজাটা তখনই পাবো যখন সেটাই। আপনি রেসপন্স করবেন। হ্যাঁ, এবং সবাই যখন রেসপন্স করবে তখন কি হবে? ক্লাসটা একটু আনন্দময়, আনন্দপূর্ণ হয়ে উঠবে। আর শুধু এভাবে নীরবে শুনে গেলে কোনো লাভ হবে না। আমি বুঝতে পারছি না আপনি বুঝতে পারছেন কিনা, বা মানে ইভালুয়েট করার কোনো সুযোগ নেই। ঠিক। তো আমি বাক্যটা কি বললাম? যে বাক্যটা বললাম যে আপনি কৃপা করে এখানে আসুন। আপনি কৃপা করে এখানে আসুন। দয়া করে ওটাও তো ব্যবহার করা যাবে। হ্যাঁ, যেটাই হোক, দয়া করে আর কৃপা করে যেটাই হোক, তো সেক্ষেত্রে আমরা কৃপয়া শব্দ প্রয়োগ করব। আচ্ছা। কিভাবে হবে বলেন তো? সবাই চুপচাপ একদম। भवाना कृपया आगच्छतु। হ্যাঁ, भवाना कृपया आगच्छतु। না, ভবান ঠিক আছে, ভবান পুরুষের বাচ্চা, পুরুষের ক্ষেত্রে ভবান। ভবান কৃপয়া মানে দয়া করে বা কৃপা করে এখানে আসুন। এখানে অর্থ হচ্ছে অত্র, তাই না? অত্র মানে এখানে। अच्छा। हाँ। তাহলে আগচ্ছতু হয়ে গেল তো। তাহলে ভবান কৃপাইয়া ইয়াত্রায় আগচ্ছতু, যে আপনি কৃপা করে বা আপনি দয়া করে এখানে আসুন। আচ্ছা, আর আচ্ছা, নারী অত্র উচ্চারণটা ইয়াত্র হবে না, তাই তো? ইয়ত্রা, ইয়ত্রা, ইয়াত্রা। ইয়ত্রা। ইয়াত্রা। ভবান কৃপয়া যত্র না, ইয়াত্রা এ তো আগাচ্ছাতু। অত্র। অত্র এখানে অত্রই তো আছে, ইয়ত্রা আগচ্ছতু। আচ্ছা, তাহলে ভবান কৃপয়া অত্রয় আগচ্ছতু, ইয়ত্র আগচ্ছতু। আর নারী হলে কি হবে? ভবতি। তখন বলতে হবে ভবতি কৃপয়া, একই একই বাক্য। ভবতি কৃপয়া ইয়ত্র আগচ্ছতু। আর আপনি দয়া করে সেখানে যান, তখন কিন্তু আগচ্ছতু না বলে বলতে হবে গচ্ছতু। তাহলে ভবান কৃপয়া তত্র গচ্ছতু মানে সেখানে যান। তত্র মানে সেখানে, গুলো আমরা আগে অলরেডি আলোচনা হয়েছে, তারপর আবার বলে দিচ্ছি। তত্র মানে সেখানে, যত্র মানে হচ্ছে এখানে। হ্যাঁ, সর্বত্র মানে সবখানে। ঠিক আছে, অন্যত্র মানে অন্যখানে, একত্র মানে একসাথে। এগুলো আমাদের বেসিক কিছু শব্দ। আচ্ছা, তাহলে আপনি দয়া করে সেখানে যান, তখন কি বলতে হবে? ভবতি কৃপয়া তত্র গচ্ছতু। आगच्छतु। হ্যাঁ, গচ্ছতু মানে হচ্ছে যাওয়া। ঠিক আছে, এটা গম ধাতু থেকে সৃষ্টি হয়েছে। গম ধাতু থেকে সৃষ্টি হয়েছে। তাহলে ভবতি কৃপয়া তত্র গচ্ছতু, বাক্যটা শেষ হলো। ওকে। তো এভাবে আমরা সকল ক্রিয়াপদের সাথে এরকম তু যোগ করব। যেমন ধরুন, পান করা। পান করাকে আমরা কি বলবো? কোন ধাতু থেকে পান করা বোঝায় দেখি বলুন? জল পান করা, কথার কথা। হ্যাঁ, এটা আমরা কি ভুলে গেছি? আচ্ছা, আমি আপনাদেরকে একদিন স্ক্রিনশট নিয়ে রাখতে বলেছিলাম, সেখানে আমি অনেকগুলো ক্রিয়াপদ বলেছিলাম, আবার দিব প্রয়োজনে, আজকে দিব। হুম। আচ্ছা, ভবতি কৃপয়া তত্র, আচ্ছা আচ্ছা, পিপ ধাতু, যেটা বললাম যে মানে পান করা, এটা হলো পিপ ধাতু। পিপ, তাই না? এই ধাতু থেকে তো সৃষ্টি হয়েছে। তাহলে তুমি পান করো মানে পিবতী, আর তুমি পান করো মানে পিবতী হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? ভবতি জলম পিবতু, অথবা ভবান কৃপয়া জলম পিবতু, তাহলে দয়া করে আপনি জল পান করুন। ঠিক আছে? আচ্ছা, পিবতু মানে জল পান করা। এখন বলুন তো, খাদতু মানে কি? খাদতু অর্থ কি? খাও। ঠিক আছে, খাদতু মানে কি? খাও। তাহলে আমরা কি বলবো? ওই যে ভবান আহ ধরুন অন্নম খাদতু, ঠিক আছে। জলম, অন্নম খাদতু আমরা বলতে পারি, সে অন্ন খাও। বুঝা গেল?
স গচ্ছতু মানে কি, সে যাক। স আগচ্ছতু মানে সে আসুক। সহ পঠতু মানে হচ্ছে সে পড়ুক, বা সা পঠতু সে পড়ুক। সহ জলম আনয়তু, সে জল আনুক। এরকম। খাদতু মানে খান, চলতু মানে চলুন, তাই না? গায়তী মানে গাই গাই শব্দ, তাহলে গায়তু মানে গান করুন। ঠিক আছে, আপনি দয়া করে একটু গান করুন না, মানে বলি না? তাহলে ভবতী কৃপয়া গীতম গায়তু। গীতম গায়তু মানে হচ্ছে গান করুন। ঠিক আছে, এভাবে আমরা এই যে পতত শব্দ পড়েছিলাম না, পতত মানে কি পড়া, তাহলে আমরা পততটাকে পততু হয়ে যাবে, পততু মানে পড়ুন। ঠিক আছে। আচ্ছা, আনয়তু মানে হচ্ছে আনুন, আর নিন নিন হবে নয়তু। ঠিক আছে, নি ধাতু এক্ষেত্রে হবে কি নয়তু, মানে নিন। ক্রীণাতু মানে হচ্ছে কিনুন, আপনি একটা বই কিনুন, তাহলে আমরা কি একম পুস্তকম ক্রীণাতু, ক্রীণাতু বই কিনুন। ঠিক আছে। মহোদয়, মহোদয় কৃপয়া, কৃপয়া একম পুস্তকম ক্রীণাতু। আমি আপনাকে অনুরোধ করলাম মহোদয়, ঠিক আছে, মহোদয় কৃপয়া, কৃপয়া একম পুস্তকম পঠতু, একম পুস্তকম ক্রীণাতু, একম পুস্তকম দদাতু, একম পুস্তকম আনয়তু। ঠিক আছে, একম পুস্তকম নয়তু। হ্যাঁ, এভাবে আমরা প্রচুর বাক্য তৈরি করতে পারি। আমি আপনাদেরকে বলেছিলাম এরকম বাক্যগুলো আপনারা খাতায় লিখবেন, যত্ন সহকারে লিখে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করার কথা, বা বাড়ির কাজটা জমা দেওয়ার কথা। দুঃখের বিষয়, আজকে আমরা গত ক্লাস হয়েছিল মেবি ফ্রাইডেতে, শুক্রবার রাতে হয়েছিল, সেখানে এরপর আজকে হচ্ছে বুধবার। এবং এই যে আজ বুধবার, এতদিন চলে গেল, কেউ আপনারা কখনো, গ্রুপটা সাইলেন্ট হয়ে গেছে একবার। গ্রুপে কোনো রকমের কোনো লেখা নাই, বাড়ির কাজ জমা নাই, বা হ্যাঁ, এইভাবে আসলে আমি জানি না কতটা শিখতে পাবেন। আমি বারবার বলছি, শুনুন শুনুন মানে কি, শুনোকে আমরা শৃণোতি, শৃণোতি মানে শুনে, আর শৃণোতু মানে শুনুন। ঠিক আছে, কৃপয়া শৃণোতু, কৃপয়া শৃণোতু, বাক্যম শৃণোতু, বাক্যটি শোনো। ঠিক আছে। দর্শয়তু, দর্শয়তু মানে দৃশ ধাতু থেকে আসছে, দর্শয়তু মানে হচ্ছে দেখুন। মহোদয় দর্শয়তু, আগচ্ছতু আসুন। পৃচ্ছতু, পৃচ্ছতু মানে কি প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন। ঠিক আছে। ইয়াত্র ইয়াত্র, পৃচ্ছতু মানে জিজ্ঞাসা করুন। ওকে। প্রাপ্নতু মানে কি পাই, আমি পেয়েছি, তাহলে আমি বলি না প্রাপ্নতি, পাই। ঠিক আছে, তাহলে প্রাপ্নতু মানে পান, আর প্রাপ্নতু বা পেয়েছেন কি, আমরা এরকম শিখবো, আমরা প্রশ্ন শিখবো সামনে, আমার সমস্যা নেই। আচ্ছা, স্বপ্নতু মানে কি, এটা সমর্থ হওয়া বোঝায়, অর্থাৎ পারুন বা সমর্থ বোঝায়। দদাতু মানে দান করা, দদাতু মানে দিন। যেমন একম পুস্তকম দদাতু। হ্যাঁ, আমরা বলি না মাতে ভিক্ষাম দাদাতু, ভিক্ষা দাও। ঠিক আছে, একম পুস্তকম দাদাতু, একটি বই দাও। ঠিক আছে। হ্যাঁ, একম চাষাকাহ দাদাতু, একটি গ্লাস দাও। জলম দাদাতু, জল দাও। ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের চর্চা করতে হবে, জলম দাদাতু, তারপরে চাষাকা দাদাতু, কৃষ্ণফলাকাম দাদাতু, হ্যাঁ, ঘটি দাদাতু, তারপর উপনেত্রম দাদাতু, করবস্ত্রম দাদাতু। হ্যাঁ, এই যে আমরা মার্জনী দদাতু, এই যে কোনো শব্দ দিয়ে আমরা এগুলো বলতে পারি। দদাতু বিদ্যা, বিদ্যাম, বিদ্যাম দদাতু। ঠিক আছে, বিদ্যাম দদাতু মানে কি বিদ্যা দান করো। আমরা যখন যেমন এই যে আম, যখন প্রার্থনা করি দেবী সরস্বতীর কাছে, আমরা যখন প্রার্থনা করি কি বলি? হ্যাঁ, সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাম দেহি, তখন আমরা দেহি বলি, মানে বিদ্যাম দেয়। এটা একটা রূপ দেহি, বাট দদাতু এরকম হতে পারে। বিদ্যাম দেহি নমস্তুতে, যিনি বিদ্যা দেয়, ওই দি মানে ওই দে থেকে আসছে অ্যাকচুয়ালি সবকিছু। ঠিক আছে, দি, তাহলে দদাতু মানে দান করুন। আমরা কাউকে রিকোয়েস্ট করছি বা কাউকে আজ্ঞা প্রার্থনা, এই সকল ক্ষেত্রে আমরা এগুলোকে প্রয়োগ করে থাকি। তাহলে যতগুলো ধাতু দেখবেন, সকল ধাতুর সাথে এরকম তুমুন, অর্থাৎ এই টুটা আপনি যোগ করে দিলে কি হয়ে গেল, মোটামুটি সেটি কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এই টপিকটা কি কমপ্লিট হয়েছে? তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। হুম। আচ্ছা, এখন আমরা আরো কিছু বাক্য তো এখানে লিখেছি, সেগুলো একটু দেখাই। যেমন ভবান গচ্ছতু মানে কি, পুংলিঙ্গের ক্ষেত্রে আপনি যান বা তুমি যাও। আর ভবতী আগচ্ছতু মানে হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে আমরা বলবো আপনি যান বা তুমি যাও।
ভবান আগচ্ছতু, আপনি আসুন, তুমি এসো। ভবতী আগচ্ছতু, আপনি আসুন, তুমি এসো। ভবান খাদতু, ভবতী পিবতু, ভবতী হসতু। হসতু মানে কি? হাসেন, হাসুন। ভবান কৃপয়া হাসতু, ঠিক আছে, আপনি দয়া করে হাসুন। ভবতী নৃত্যতু, নৃত্যতু মানে কি? না, নাচুন। উত্তিষ্ঠতু, এটা উত্তিষ্ঠতি মানে হচ্ছে উঠে, আর উত্তিষ্ঠতু মানে হচ্ছে উঠুন, জেগে উঠুন। আমরা বলি না, হে যুবক, আহা, হে যুবক, উত্তিষ্ঠতু, উত্তিষ্ঠতু জাগ্রতা ছাত্রা, মানে এই যে উত্তিষ্ঠতু মানে উঠেন, জেগে উঠুন, তাই না? উঠেন। উপবিশ্বতু মানে কি? বসেন। আমরা ক্লাসে অনেক সময় স্টুডেন্টদেরকে বলি না, এই তুমি ওঠো, তুমি বসো। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? ভবান উপবিশ্বতু, বা ভবতী নারীদের ক্ষেত্রে উপবিশ্বতু, আবার উত্তিষ্ঠতু মানে উঠো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে আপনারা সেন্টেন্স গুলো মেক করবেন। মানে এখানে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে মূলত এই কথাটাই বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ওই যে ভবতী এবং ভবান দিয়ে বাক্য তৈরি করা হয়েছে। যেভাবে করা হয়েছে সেটাই আপনারা তৈরি করবেন। যেমন পঠতি দিয়ে আপনি বানাবেন, ভবান পঠতু, ভবতী পঠতু। ঠিক আছে। ভবান পুস্তকম, এবার আপনি একটি কর্ম অবজেক্টকে আপনি জুড়ে দিলেন। ঠিক আছে, ভবান পুস্তকম পঠতু, ভবান একম পুস্তকম পঠতু। ঠিক আছে। হ্যাঁ, তারপরে ভবান লিখতু, পাত্রম লিখতু। ঠিক আছে। এরপর আপনি বললেন বাক্যম লিখতু হতে পারে, গীতম গায়তু হতে পারে। ঠিক আছে। পশ্যতু, দেখে। পশ্যতু মানে কি? কোন পশ্যতু মানে দেখে, দেখাকে আমরা পশ্যতু বলি। চিত্রম পশ্যতু। ঠিক আছে। আর আমরা ওই যে থার্ড পার্সনের ক্ষেত্রে পশ্যতি ব্যবহার করেছি, অহম পশ্যামি, সহ পশ্যতি, ভবান পশ্যতু। ঠিক আছে। এভাবে আমরা ভবান পশ্যতি হয়, আবার ভবান পশ্যতু হবে, দুইটাই হবে, তবে অর্থটা একটু পার্থক্য আছে। পশ্যতু মানে হচ্ছে আপনি দয়া করে দেখুন, আর ভবান পশ্যতি মানে আপনি দেখেন। ঠিক আছে বান। তাহলে স্বলিখতি, অহম লিখামি, এগুলো তো আমরা আগে বলেছি। বলুন, আজকের এতটুকুর মধ্যে কোনো অস্পষ্টতা আছে কিনা? অস্পষ্টকম, অস্পষ্টকম অস্তি বা? অস্তি মানে আছে কি? ঠিক আছে। ওই টু আর টির ভিতরে একটু একটু বললে ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, কোনটি? ওই লাস্টে যে টু আর টি ব্যবহৃত হয়। হুম, তো তার কোথায় হবে? আমি ফার্স্টের দিকে ছিলাম না তো এখানে। ও আচ্ছা, আচ্ছা। আপনি কে কে বলছেন? কিশোর বলছেন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো এই কারণে আমরা বলি যে সবাই একটু সময় মতো যুক্ত হবেন, তাহলে কি হবে, মানে সুবিধা হবে সবাই জন্য। তো তি হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে, ঠিক আছে, থার্ড পার্সনের ক্ষেত্রে। আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা আজ্ঞা বা প্রার্থনা অর্থে আমরা তু যোগ করবো। এই যে আজ্ঞা বা প্রার্থনা, এই বলে লেখা আছে সুন্দর করে। এই আজ্ঞা বা প্রার্থনা অর্থে আমরা সবসময় এটাকে প্রয়োগ করি। তু, খাদুতু, লিখুতু, আপনি পড়ুন, লিখুন। ঠিক আছে, গেল। সিম্পল ব্যাপার। এখন আপনাদের কাজটা কি? আপনাদের কাজ হচ্ছে এরকম বাক্য তৈরি করা প্রচুর ক্রিয়াপদ দিয়ে। দেখুন, আমি ক্রিয়াপদগুলো অলরেডি কতগুলো লিখে দিয়েছি, আরো দিব। ঠিক আছে। 50, 60টা, 100টা, এরকম অসংখ্য রয়েছে, অসংখ্য ক্রিয়াপদ রয়েছে। তা আপনার সাধ্য মতো আপনি 20, 25, 30টা আপনি যা যা মন চায় আপনি বাক্য তৈরি করুন, সমস্যা নেই। বাক্যগুলো না লিখলে পরে তো আসলে শেখা হবে না। লেখা লেখা চর্চা করতে হবে আমাদের। ওকে, এটাই হচ্ছে আমাদের প্রথম টপিক আজকের। এরপর আমরা প্র্যাকটিসে যাব। তার আগে আমরা সেকেন্ড টপিকটা একটু আবার নিয়ে আসে, এটা একটু মুছে দিচ্ছি। কারো প্রশ্ন থাকলে এখনো জানানোর সুযোগ রয়েছে। হুম, আচ্ছা, আমি টেস্ট নিব একটু পরে আপনাদের। পরবর্তী আহ আচ্ছা, আমরা গেল। এবার আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করছি, এটা খুব ছোট্ট একটা টপিক।
ওকে, এবং এই টপিকটা আমি প্রয়োজনে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা ভবতঃ মানে আপনার, এটা আবার ওই যে ষষ্ঠী বিভক্তিতে হয়ে যায় আর কি, হ্যাঁ। ভবতঃ মানে হচ্ছে আপনার, তাহলে ভবতঃ মানে হচ্ছে আপনার, আমরা এখানেও দেখতে পাই ভবতঃ মানে হচ্ছে কি আপনার, এটা পুরুষবাচকের ক্ষেত্রে, ঠিক আছে। আর নারীবাচকের ক্ষেত্রে তো আমরা ভবত্যেহা পড়েছিলাম, পুরুষবাচকের ক্ষেত্রে আপনার, তাহলে ভবতঃ ধনম, এর মানে কি ভবতঃ ধনম মানে কিছু কি, যে আপনার টাকা। ভবতঃ ধনম মানে হচ্ছে আপনার টাকা, ভবতঃ কারয়ানম মানে হচ্ছে আপনার গাড়ি, ঠিক আছে। এভাবে আমরা এগুলোকে ব্যবহার করব। তো আর একইভাবে প্রচুর এক্সাম্পল এখানে দেওয়া আছে, খেয়াল করুন। ভবতা ভোজনম, ভোজনম মানে কি আপনার ভোজন। ভবতা করবস্ত্রম, করবস্ত্রম মানে কি আপনার রুমাল, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে করবস্ত্রম, তার উপনেত্রম মানে কি চশমা, ভবতঃ উপনেত্রম আপনার চশমা। ভবতঃ লেখনী মানে কি আপনার কলম। ভবতঃ দন্তকূর্চ, দন্তকূর্চ মানে হচ্ছে আমরা যে ব্রাশ করি না সেই দাঁত, সেই ব্রাশকে বলা হয় দন্তকূর্চ, ঠিক আছে। আচ্ছা, ভবতঃ হস্ত আপনার হাত, ভবতঃ নাসিকা, ভবতঃ সখী, ভবতঃ স্থলিকা, স্থলিকা মানে থালা, তাহলে আপনার থালা। এখন এগুলো দিয়েও আমরা চাইলে বাক্য তো সহজে বানাতে পারি। যেমন আপনার করবস্ত্রমটি দিন, হতে পারে ভবতঃ ভোজনম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার করবস্ত্র মানে কি ভবতঃ, আমি লিখছি ভবতঃ কর বস্ত্রম, এটাই তো মানে ভবতঃ কর বস্ত্রম আপনার রুমাল কোথায় আছে। কোথায় কি আমরা বলি কুত্র অস্তি, হয়ে গেল। আপনার রুমালটি কোথায় আছে, ভবতঃ কর বস্ত্রম কুত্রে অস্তি, তাই না। আচ্ছা, একইভাবে আমরা স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা কি বলবো, ভবত্যেহা। ভবত্যেহা মানে কি, স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা কি বলবো, ভবত্যেহা। বাকি সব সেম থাকবে। তাহলে নারীদের ক্ষেত্রে ভবত্যা কারাবস্ত্রম পুত্র অস্তি, আপনার রুমালটি কোথায় রয়েছে, কেমন। ধরলাম আমি এরকম অন্য একটা দিলাম, চিত্রম পুত্র অস্তি, অস্তি, বা তিষ্ঠতিও দেওয়া যায় মানে আচ্ছা, আমরা অস্থিটা দিয়ে প্র্যাকটিস করি, জটিল যাব না। তাহলে ভবত্যা চিত্রম কুত্রে অস্তি মানে আপনার ছবি কোথায় রয়েছে। একইভাবে ভবতঃ দন্তকূর্চः কুত্র অস্তি, অথবা ভবতঃ ভবত্যঃ দন্তকূর্চः কুত্রে অস্তি। এইভাবে আমরা চাইলে বাক্য তৈরি করতে পারি। কোথায় রয়েছে, কোথায় নাই, তাহলে পুত্র নাস্তি হয়ে যাবে, নাই থাকলে নাস্তি হয়ে যাবে। এখানে আছে কি, আমরা যত্র মানে হচ্ছে অত্রম অস্তি বা, যেটা মানে এখানে আছে কি অত্রম অস্তি বা, অত্রম সেক্ষেত্রে কি বলবো, অত্র মানে কি অত্র অস্তি বা, এটা হচ্ছে প্রশ্নবোচকের জন্য ব্যবহার করা হয়, এখানে আছে কি। তাহলে ভবতঃ ধরলাম এরকম, ভবতঃ পুস্তকম, ভবতঃ পুস্তকম অত্র অস্তি বা, মানে আপনার পুস্তক এখানে আছে কি। উত্তর আপনি বলবেন হ্যাঁ আছে, তাহলে আম হয়ে যাবে আম অত্র অস্তি, ঠিক আছে। আম অত্র অস্তি, হ্যাঁ এখানে আছে, আম মানে হচ্ছে হ্যাঁ, আম মানে হচ্ছে হ্যাঁ, এটা আমরা আগেই জেনেছি অনেকটা। আচ্ছা, তাহলে ভবতা পুস্তকম অত্র অস্তি বা, আচ্ছা অস্ত্রী বা বা না নেগেটিভলি কি হবে, আপনি যদি বলেন সেখানে রয়েছে, তাহলে ভবতা পুস্তকম তত্র অস্তি। আচ্ছা, ভবতঃ আপনি এই কিভাবে সখী বলতে পারি, ভবতঃ সখী মানে তো বান্ধবী বা আপনার বান্ধবী। আপনার বান্ধবী কি করেন, আমরা সব প্রশ্ন করি না, তাহলে ভবতঃ সখী কিম করতি, আপনার সখী কি করেন। তাহলে কিম করতি মানে হচ্ছে কি করেন, যেহেতু এটা থার্ড পার্সন সেজন্য আমরা করতি কে প্রয়োগ করেছি। কিম করতি সে কি করে, তখন আপনি বলবেন হ্যাঁ আমার বান্ধবী একজন গায়িকা, বা আমার বান্ধবী একজন ডাক্তার। তখন কি বলতে হবে যে মম সখী, কি হবে মামা সখী গায়িকা, মামা সখী নায়িকা, মামা সখী বৈদ্যা, ঠিক আছে। আচ্ছা, এভাবে আপনি একটা পেশার নাম বলে তার একটা পরিচয় দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, স্থলিকা মানে থাল, একই দন্ত কুর্চ গোত্রে অস্তি,
মানে ব্রাশটি কোথায় আছে? দন্ত কুর্চই অস্তি অত্রই অস্তি, এখানে রয়েছে। দন্ত কুর্চ অস্তি বা অত্রই অস্তি বা, এখানে আছে কি? তো আপনি বলতে পারেন ন নাস্তি বা, মানে নাস্তি। দন্ত কুর্চ নাস্তি, তত্র অত্র নাস্তি, এখানে নেই, তত্রই অস্তি, সেখানে রয়েছে। আচ্ছা, সাহা তত্রই অস্তি, সেটি সেখানে রয়েছে। এভাবে চাইলে আমরা খুব সুন্দর করে বাক্যগুলো নির্মাণ করতে পারি। এবং সে ভবতঃ লেখনী। আচ্ছা, আপনার লেখনী, দয়া করে আপনার লেখনীটি আমাকে দিন। এটার আমি এখন আপনাদেরকে একটা পরীক্ষা নেব, আপনারা আমাকে বলুন, দয়া করে আপনার কলমটি আমাকে একটু দিন। তো কি হবে বলুন, সবাই বলুন দেখি। আপনারা চ্যাট বক্সে জানাতে পারেন, কিংবা মিউট করে বলতে পারেন। কি হলো বলুন। সবাই চুপচাপ একদম। বুঝতে পারছি না আপনাদের আসলে কিভাবে যে পড়াই। এভাবে হলে তো লাইভ আমরা ওই যে হোয়াটসঅ্যাপে ক্লাস নিব, হোয়াটসঅ্যাপে অডিওর মাধ্যমে ক্লাস নিব, আপনারা অডিও দিবেন, তাহলে আমি নোটস দেবো, ওভাবেই পড়াইতে হবে যেমন আছে। ভবতঃ করবস্ত্রম পুত্রস্তে, একটু জটিল মনে হচ্ছে নাকি কি জানি, তাও তো বুঝতে পারছি না। ভয়ে বলতে পারা যায় না, না? এত ভয় কিসে বলেন তো? আমি তো আছি, আমি তো শুদ্ধ করে দেব। আচ্ছা, আপনার কি বললাম যে প্রশ্নটা আমি, আপনার কলমটি দয়া করে আপনার কলমটি আমাকে দিন। তো কৃপয়া শব্দ আপনি প্রয়োগ করলেন, দয়া করে। আপনার কলম মানে কি? ভবতঃ লেখনী, আপনার কলম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার কলমটি দিন। দিন, এখন ওই যে এখানে কি আমরা অনুরোধ করছি না, এখানে তু যোগ করতে হবে, তাহলে দদাতু হয়ে যাবে। এখানে তো আসলে জটিলের কিছু নাই, দদাতু। কৃপয়া ভবতে লেখনী দদাতু, দয়া করে আপনার লেখনীটি দিন। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আপনি আমাকে দিন বলেন, তাহলে ভবত কৃপয়া দদাতু মাম। দদাতু কি হবে? মাম হয়ে গেল। কৃপয়া ভবতঃ লেখনী দদাতু মাম। মাম মানে আমাকে, ঠিক আছে, মাম মানে আমাকে। এটা আমরা ওই যে কর্মকারকে পড়বো। অহম মানে আমি, আর মাম মানে আমাকে। মম মানে আমার। মম পিতা, যেমন মম ভবনম, আমার ভবন। মম পুস্তকম, আমার পুস্তক। ঠিক আছে। মম লেখনী, আমার কলম। হ্যাঁ। মম চিত্রম, আমার ছবি। ঠিক আছে। মম ভাষ্যম, আমার ভাষ্য। মম বাক্যম, আমার বাক্য। মম অবয়ব, অবয়বম অর্থাৎ আমার অবয়ব। মম, তারপরে দিতে পারেন মম জলম, মম চষকহ। এরকম যে কোনো কিছু আপনি দিতে পারেন। দদাতু, দদাতু মানে দান করো বা দিন, দান মানে দিন বোঝাবে। ঠিক আছে। মাম মানে আমাকে। ভক্তা মাম অভিজানাতি, গীতার একটা শ্লোক রয়েছে, ভক্তা মাম অভিজানাতি, যে আমাকে কে জানতে পারে? শুধু আমার ভক্ত। হ্যাঁ, অর্থাৎ কৃষ্ণ বলছেন যে ঈশ্বরকে কে জানতে পারে? শুধুমাত্র ভগবান বা ঈশ্বরের যারা জীব, সৃষ্ট জীব, তারাই, ওই ভক্তরা যাদের হৃদয়ে ভক্তি রয়েছে। তো তাহলে আমরা বলতে পারি ইয়াহা কি ভক্তম, যে ইয়াহা ভক্তি তিষ্ঠতি, যার হৃদয়ে মানে ভক্তি রয়েছে, সেই একমাত্র জানতে পারে। ভক্তা মাম অভিজানাতি, মাম মানে আমাকে, জানাতি মানে জানতে পারে। দেখুন, আপনি যদি এটা ভাষাটা না শিখেন, তো আপনি শাস্ত্রে তো ঢুকতেই পারবেন না। আমি আপনাদের যে টার্গেটটা দিয়েছিলাম সেটা হলো, আগে প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো। বেসিক ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা আমাদের শাস্ত্রাদি যেতে পারবো না। সেখানে প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে মেক করা হচ্ছে, যেমন কথার কথা মাম একম স্মরণম। ঠিক আছে, আপনি বলেন ব্রজ, এরকম বলছে মাম একম শরণং ব্রজ। এটা একটা বীজ, এটা বীজ মন্ত্র আমরা জানি, এটা হলো গীতার বীজ। সেটা হলো কি, সেখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে গীতার বীজটা কি, যে বীজ মানে মূল শক্তি বা মূল বাণীটা কি, সেটা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম স্মরণং ব্রজ। সবকিছু পরিত্যাগ করে একমাত্র আমার স্মরণ নাও। এখানে তো এই একত্ববাদের কথা চলে আসছে। অর্থাৎ ঈশ্বর, ভগবান, তিনি বলছেন
যে কৃষ্ণের মাধ্যম হয়ে, অর্থাৎ ভগবানের একটা অবতার রূপ হচ্ছে কৃষ্ণ, এবং তিনি বলছেন যে কি, মাম বলতে সেই পরমাত্মা, সেই ব্রহ্ম, সেই ঈশ্বরকে বোঝাচ্ছেন যে সবকিছুকে পরিত্যাগ করে তুমি আমার স্মরণ নাও। অর্জুনকে বলছে সবকিছু পরিত্যাগ করো। তোমার যদি কিচ্ছু ভালো না লাগে, তোমাকে আমি কর্মযোগ মার্গ দেখিয়েছি, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, ঠিক আছে, কর্মসন্ন্যাস মার্গ, নানান রকমের যোগ মার্গ সব বলার পরে লাস্টে বলছে যে তুমি যদি কিচ্ছু না পারো, তাহলে তুমি একমাত্র আমার স্মরণ নাও, মাম একম শরণং ব্রজ। এবং এটাই হচ্ছে সর্বশেষ এবং ফাইনাল ডিসিশন, যেটি আমরা জানি 18 অধ্যায়ের মোক্ষ যোগের মধ্যে রয়েছে, খুব সুন্দর। তাহলে কি বলছে যে সর্বধর্মান পরিত্যাজ্য, এই যে প্রত্যেকটা বাক্য কিভাবে তৈরি হচ্ছে, সকল ধর্মান মানে সকল রকমের আচার নিয়ম কানুন ধর্মপত্তি বিশ্বাস যা আছে সব পরিত্যাগ করে দাও। হুম। এবং ইভেন এটাও বলছে যে দেব দেবতা থেকে শুরু করে যারা বিভিন্ন পুণ্য কর্ম বা জাগতিক ভাবে কিছু লাভের আশায় দেব পূজা করে থাকে, সবকিছুকে তুমি পরিত্যাগ করে দাও, শুধুমাত্র আমাকেই স্মরণ করো, আর কিচ্ছু লাগবে না। এতেই করে তোমার মোক্ষ প্রাপ্তি বা মুক্তি সবকিছু হবে। তাই না? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমার সকল পাপকে কি করবো, মুক্ত করে দেবো, তোমার সকল পাপ থেকে। মোক্ষ মুখের দিকে তুমি পরিচালিত হবে, মানে তুমি মুক্তির দিকে এগিয়ে যাবে, তুমি সমস্ত বন্ধন থেকে মুক্তির দিকে এগিয়ে যাবে। তাহলে এই যে এটি হচ্ছে বীজ মন্ত্র, কিসের বীজ? এই বীজটা হচ্ছে গীতার মন্ত্র, গীতায়া হা বীজম, এটা হচ্ছে গীতার বীজ। আচ্ছা, যাই হোক, তো আমরা স্পিরিচুয়াল ডিসকাশনে এখন যাব না, এটা আরো অনেক পরের টপিক, সেটা এগুলো মজা লাগবে, আনন্দ লাগবে শিখতে, মানে বুঝতে পারবেন, কিন্তু আমরা একটু প্র্যাকটিক্যালি, একটু লিঙ্গুইস্টিক ভাবে আমরা জানার চেষ্টা করছি। আমরা আমাদের এই কোর্সটা শুধুমাত্র আধ্যাত্মিক কোর্স না, এটা হচ্ছে গ্রামাটিক্যাল ভাষা, সংস্কৃত ভাষা এবং গীতার ব্যাকরণ বলছি। এর মধ্যে একটু একটু করে, অল্প অল্প করে আমরা আমাদের হয়তো স্পিরিচুয়াল কিছু টপিকও থাকবে, সেটা হচ্ছে আস্তে আস্তে আমরা শুরু করব সেটি। কিন্তু আগে আমাদের বেসমেন্টটা ক্লিয়ার হতে হবে। আমার ক্ষেত্রটা যদি পরিষ্কার না হয়, তো আমি বীজ রোপণ করতে পারবো না, সেখান থেকে বৃক্ষ হবে না, বৃক্ষ হলে ফলও পাবেন না। আমরা সবাই কি করি, ফলপ্রাপ্তি চিন্তা করি, মানে বীজ রোপণ করা মাত্রই আমরা ফলপ্রাপ্তি চিন্তা করছি। এটা সম্ভব না, আমাকে আগে চাষাবাদ করতে হবে, ঠিক আছে, চাষাবাদ করে অবশ্যই সেটাকে আগে বৃক্ষটাকে মানে বড় করতে হবে, তারপরে তো একটা ফল দেবে। হ্যাঁ, এবং যত পুষ্টি দিতে পারবেন তত ফলটা মধুর হবে, বৃক্ষটাও ভালো হবে, দীর্ঘায়ু হবে। ওকে। তো এই জন্য বলছে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলিত সোনা। হ্যাঁ, এই যে এই গানটা না খুব চমৎকার, আমি প্রায় সময় গাই। মন রে কৃষি কাজ জানো না। এই কৃষি কাজ আমাদের জানতে হবে। এখানে কৃষি কাজ বলতে কি বোঝাচ্ছে? কৃষি কাজ মানে হচ্ছে ভাষার শব্দগুলোকে বীজ রূপে আমাদের রোপণ করতে হবে। হ্যাঁ, আমাদের মন, হৃদয়, ব্রেন মানে মস্তিষ্ক, এগুলো হচ্ছে আমাদের ক্ষেত্র। সেই ক্ষেত্র মানে এটা হচ্ছে কি, মানব জমিন। এমন মানব জমিন রইল পতিত, অর্থাৎ এটা পতিত হয়ে রয়েছে, মানে অনাবাদী হয়ে রয়েছে, সেখানে আবাদ করলে ফল তো সোনা। ঠিক আছে, মন রে কৃষি কাজ জানো না। এই যে মনকে প্রশ্ন করছে, আধ্যাত্মিক একটা শব্দ, একটা ভাষা এত দারুণ, চমৎকার, মানে একটা শব্দ যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, আমি মনে করি তার এই জন্মেই তো মোক্ষপ্রাপ্তি হয়ে যায়, ব্রহ্মপ্রাপ্তি হয়ে যায়। আক্ষরিক ভাবে বলছি আর কি। ও, যদিও বা এটা খুব একটা সহজ কথা না, কিন্তু কেউ যদি একবার হৃদয়ে একটা শব্দ ধারণ করে থাকে, সেটি অবশ্যই সম্ভব। হ্যাঁ। আচ্ছা, যাক, সুন্দর করে বিধান ও আপনি মহোদয় চর্চা করছেন খুব সুন্দরভাবে। ভক্তম, হ্যাঁ, যে ভক্ত জানাতি এরকম না, ভক্ত মাম অভিজানাতি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই কথাটা এই জন্য বলছি, কৃপয়া ভগবত লিখে। মাম মানে হচ্ছে আমাকে, মাম একম শরণং ব্রজ, আমাকে একমাত্র শরণ করো। আবার আমরা মামকাহ, মামকাহ, এই যে এগুলো আমরা গীতার আলোচনায় পড়বো হয়তো। মামকাহ, মামকাহ মানে কি? মামকাহ মানে হচ্ছে আমার বংশধরেরা বা আমার পুত্ররা। মামকাহ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। মামকাহ মানে আমার পুত্রগণ, এখানে মামকা বলতে বোঝাচ্ছে কি, মাই সানস।
তাহলে এই যে এখানে মাম যোগ হলো এবং সেই সাথে কাহ যোগ হলো, কাহ এখানে বিসর্গ যোগ হলো, এটা অবশ্যই অবশ্যই আপনার ষষ্ঠী। আহ, যদি আমরা কারক হিসেব করি, এই কারক না বিভক্তি হিসেব করি, ষষ্ঠী বিভক্তি যুক্ত হচ্ছে। আমার পুত্র মানে সম্বন্ধবাচক, এটা সম্বন্ধ। আচ্ছা, এগুলোর আলোচনা আমরা অনেক পরে আসবো, আমরা আগে বেসিক সেন্টেন্স ক্লিয়ার করি। তাহলে কি হলো, তাহলে ভবতা ভোজনম, ভবতা করবস্ত্রম, উপনেত্রম, লেখনী, দন্তকূর্চ, হস্ত। হুম। আচ্ছা, আপনার হাত, ধরেন আমি কথা বললাম আপনার হাত সুন্দর, অনেক অনেক সুন্দর, ঠিক আছে। তাহলে ভবতা হস্তঃ, হ্যাঁ, সুন্দর হয় অস্তি, অতি সুন্দর হয় অস্তি, অনেক সুন্দর। বা ভবতি, আমরা বলি ভবতি হস্তা, ঠিক আছে। তাহলে ভবতি হস্তঃ অতি সুন্দর হয় অস্তি, নাকি। নাসিকা, ধরো নাসিকা বললাম, নাসিকা ভবতা নাসিকা, ঠিক আছে, অতি সুন্দরম অস্তি, হ্যাঁ, অনেক সুন্দর। নাসিকা সুন্দরম বলা যাবে না অবশ্য, নাসিকার ক্ষেত্রে আমরা অবশ্যই লিঙ্গ মেনটেন করে চলবো। সেকে আমরা বলেছিলাম না, সুন্দরী বলতে হয়, নাসিকা সুন্দরী। বালকঃ সুন্দরম, মানে সুন্দরঃ বালকঃ, ঠিক আছে। সুন্দরম পুস্তকম, সুন্দরী বালিকা, এভাবে। তাহলে নাসিকা যেহেতু স্ত্রীবাচক শব্দ, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুন্দরী বলতে হবে, সুন্দরী অতি, ঠিক আছে, কি সুন্দর। শামীম মহোদয়, আপনি প্রশ্ন করেছেন কি কোনো নোটস দেওয়া যায় যাতে ক্লাসে পরে আমরা উচ্চারণ করে পড়তে পারি, লেটার ও অ্যালফাবেট গুলো শিখতে পারলাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, নোটস তো অবশ্যই দিব। আপনাদেরকে তো অবশ্যই, আপনাদেরকে না দিলে দেবো কাকে বলেন তো। নোটস তো শেষ নেই, কম্পোজিং তো অলরেডি আমাদের অনেকটাই এগিয়ে গেছে। একটা বইটা একটু দেখাবো। ভাষা ভবিষ্যৎ। আচ্ছা, আমরা অবশ্যই আমাদের প্রচুর নোটস তো আছে, নোটস আমি দিব এটা নিয়ে, প্রত্যেকের কারণে তো একটু বড় তো হ্যাং হয়ে গেছে হঠাৎ করে। আচ্ছা, এখানে একটু দেখুন যে, দেখতে পাচ্ছেন কি, হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি। দেবভাষা প্রবেশিকা 30 দিনের সংক্ষিপ্ত কোর্স, এটা লিখেছি। তো এখানে এটার সফট কপি আর কি, এবং সফট কপিটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা অনেকগুলো টেবিল অফ কন্টেন্টস দেখি, যে ভূমিকা দেখুন, কন্টেন্টস কোথায়, দেখুন দেবনাগরী, আমি জাস্ট এখানে ব্যাখ্যা করেছি আসলে এটা কি বিষয়টা। রেফারেন্স হিসেবে যে অক্সফোর্ড রেফারেন্স দিয়েছি আমি, অক্সফোর্ড ডিকশনারি অফ ফ্রেজেস এন্ড ফেবলস, এবং দেবনাগরীতে এটাকে ব্যাখ্যা করেছি, বিশ্লেষণ করেছি, শব্দ ইটিমোলজিক্যাল ব্যাপার, মানে এত দারুণ, মানে আহ এটা আপনারা পড়লে বুঝতে পারবেন কি জিনিস। আচ্ছা, যাই হোক, তো ভাওয়েল গুলো দিয়েছি, আর শব্দ, বিভিন্ন রকমের ধাতু প্রয়োগ, লাস্টে আমি অনেকগুলো ধাতু দেখিয়েছি। দেখুন বিসর্গ কখন হবে, বিভিন্ন পার্থক্যগুলো কি, বনাম বা। হ্যাঁ, এখান থেকে পড়াবো, সমস্যা নেই। এখান থেকে বাড়ি কাজ দেবো, পড়াবো, সফট কপি সবকিছু এখান থেকে আলোচনা হবে, হাতে কলমে অনেক কিছুই প্র্যাকটিস হবে। যুক্তাক্ষর গুলো কিভাবে তৈরি হচ্ছে, যুক্তাক্ষরের নিয়ম, দেখুন। লেখার নিয়ম, হ্যাঁ, অনেকগুলো, জাস্ট এক ঝলকে দেখাচ্ছি আর কি, এক পলকে। বা এই তো গেল। এরপরে দেখুন এই যে লিঙ্গ, মানে বিসর্গ, স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ, ক্লিবলিঙ্গের ক্ষেত্রে আমরা কিভাবে যুক্ত করবো, ইকা লিকা, হ্যাঁ, রামহ, বুঝলেন? ক্রিয়াপদে যে গম, অ্যাকশন মানে ভার কিভাবে গঠিত হচ্ছে, পট গম লিক ধাতু থেকে টি যুক্ত হচ্ছে, মানে এগুলো আমরা পাঠ শেষ করে ফেলেছি, জাস্ট এগুলো এখান থেকে কি প্রেজেন্টেশনটা দেখাচ্ছে আর কি। দেখুন, খেয়াল করুন, গমতি লিখতি গাচ্ছতি, হ্যাঁ,
তো এভাবেই আমরা এগিয়ে যাই। পঠতি ছাত্র পঠতি অশ্বঃ ধাবতি লতা খাদতি পুষ্পং বিকশতি, বাক্যগুলো তৈরি করেছি। মনে রাখার মজার বিষয় হচ্ছে ছন্দের সূত্রের ব্যাপারটা কি, দেখুন এখানে একটু দেখায় আপনাদের। এই পড়া মনে রাখার টিপস এখানে আছে। ছেলে হলে বিসর্গ, মেয়ে হলে আকার, বস্তু হলে ম হসন্ত, এই হলো সার। মানে এই ছেলে বলতে কি পুরুষবাচক শব্দের ক্ষেত্রে বিসর্গ যোগ হয়, আর নারীবাচক হলে অবশ্যই আ যোগ হবে, যেমন বালিকা, নায়িকা, গীতা, সীতা এগুলো। বস্তুবাচক হলে ম হসন্ত হয়, যেমন পুস্তকম, গীতম, ভবনম, ভোজনম এগুলো বস্তুবাচক শব্দ। এই হলো সার। কাজ বোঝালে ধাতুর শেষে দাও জুড়ে দাও তি, সংস্কৃতে শেখা হবে আজ দ্রুতয়তি। তাহলে এই ধাতুর শেষে আমরা কি দেবো, তি বিভক্তি যোগ করব। এইভাবে আমরা কিন্তু শিখবো। এভাবে দেখবেন প্রত্যেকটা টপিকের পর একটা মনে রাখা শর্টকাট বা নেমোনিক রয়েছে। কিন্তু এগুলো তখনই দেব যখন আপনাদের কাজ করবেন। আপনারা আমাকে আগে পড়া দেবেন, মানে ধীরে ধীরে পড়া দিতে হবে। হ্যাঁ, যেমন এক বচন, দ্বিবচন, বহুবচনের রূপটা কি এটা একটু দেখাই দিই। নরহ হচ্ছে এক বচন, এটা পড়েছি। নরৌ এটা আমরা পড়ি না এখনো, দ্বিবচন। বহুবচনের নরাহা হয়ে যায়। অনেক মানুষ আর কি উচ্চারণটা কিভাবে করবো সেটাও দেখানো হয়েছে। নরাহ, নরৌ, নরাহা। ঠিক আছে। আচ্ছা, যেমন একটি বালক, বালকাহা। এখানে আবার একটি বালক বলতে আমি যেমন ওই যে একম বালকম আমরা মূলত খুব একটা বলি না, কারণ বালকহের মধ্যে কিন্তু একটি বালক অলরেডি এখানে লুকিয়ে আছে। আলাদাভাবে আবার একম বালকহ বলা হয় না, একহ বালকহ বলা হয় না খুব একটা। বালকহ বললে একটি বালক বোঝায়, আর বালকও মানে হচ্ছে দুইটি বালক। কিন্তু আমরা এটা শিখবোই না। আমরা কি বলবো, বালকদ্বয়াম বলবো আমরা। ঠিক আছে, বালকদ্বয়াম বা বালকদ্বয়া এভাবে। আর বালকা মানে অনেক ছেলে। একইভাবে ছাত্র, ছাত্র, ছাত্রাহা। তো স্ত্রীলিঙ্গের রূপটা কিরকম, আ এবং আ যুক্ত হচ্ছে সেটিও দেখালাম। তো তাইলে আচ্ছা, যাই হোক, তো উদাহরণ আছে এরকম আরো আছে, যেমন এই যে মনে রাখার টেকনিক্স। আমার বাংলাদেশে এরকম কোনো বই আমার দেখা আমি দেখি নাই। ইভেন ইন্ডিয়া তো দেখি নাই, কারণ ভারতে তো যেগুলো আছে ব্যাকরণ গুলো এগুলো খুব জটিল প্রকৃতির, মানে কঠিন। নাই কোনো শর্টকাট টিপস, নাই কোনো সহজ উপস্থাপন। আমি দেখাবো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি মানে মেইন বইগুলো কিরকম। আচ্ছা, পুংলিঙ্গে ও লাগাও দুজনেতে ভাই, স্ত্রী আর ক্লিবে একার দিলে দ্বিবচন পায়, দেখছেন? অর্থাৎ আমরা স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গে যদি আমরা একার দিই তাহলে আমরা দ্বিবচন পাই। যেমন ধরুন গীতে হয়ে যাবে সীতে, গীতে, মাতে এরকম। হ্যাঁ, বা আমরা ক্লিবলিঙ্গের ক্ষেত্রে পুস্তকে, আমরা এগুলো পড়বো সামনে। হ্যাঁ। আচ্ছা, গেল। বহুবচনে পুংলিঙ্গে আহ, ক্লিবে আনি হয়, যেমন পুস্তকানি। আচ্ছা, পুস্তক আহা, এবার পুংলিঙ্গ হচ্ছে যেমন নরাহা এরকম। এইটুকু মনে রাখলে শব্দরূপে নায়েব হয়। খুব সহজেই কবিতার ছন্দ দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তোর প্র্যাকটিসে অনেকগুলো আছে, বিভিন্ন প্রশ্ন কিরকম হবে না হবে। থার্ড পার্সনের ক্ষেত্রে কিরকম, প্রথম পুরুষের ক্ষেত্রে আবাম, ইউ, বয়াম। ঠিক আছে, এগুলো আছে অনেক কিছু। তো মানে এটা দিন অনুযায়ী ভাগ করেছে, অর্থাৎ আমরা 30 দিনে, 30 ডেজে কিভাবে আমরা নিজেদেরকে আপগ্রেড করব, সেগুলো কুইজও আছে। আবার মাঝে মাঝে বিভিন্ন রকমের প্র্যাকটিস আছে, বিভিন্ন রকমের প্র্যাকটিস দিয়েছি, ধাঁধা দিয়েছি, ক্লু দিয়েছি, উত্তর বিভিন্ন রকমের স্কোর বোর্ড। আপনার স্কোর কত হলে পরে আপনি বিভিন্ন, যেমন 40 থেকে 50 হলে সংশ্লিষ্ট সর্দার, বস, এতটা মানে মার্কস পেলে আর কি। এগুলো হচ্ছে বাচ্চাদের খুশি করার জন্য বিভিন্ন। আচ্ছা, এই যে লট লকার মানে যেটাকে আমরা এই যে কি বলে, লট লকার মানে কি ধাতু আর কি। তো সেখানে আমরা 3:3 ফর্মুলা ফলো করব। যেমন এই যে আমি এগুলো আগে একবার বলেছিলাম, শীতস্থ মিবসমস। ঠিক আছে, এই যে মি বহম মানে মিবসমস, শীতস্থ তিতসম তি, এগুলো আমরা আমাদের ধাতু চ্যাপ্টারে আমরা একটু উপরে উঠলে আমরা গ্রেডই শিখবো। আবার এই যে ছড়া দিয়ে মনে রাখো, দেখুন তি তাহায়ন্তি সি থা থা, মি বহম, এই হলো পথ। তার সাথে এখানে অন্তর্মিল করা হয়েছে। তো সেটাও ছড়া দিয়ে আমরা মনে রাখতে পারি।
মেসা পঠাতি তো পঠাতা তে পঠন্তি তম পঠাসি যুবাম পঠাতা ইয়ুম পঠাতা, এগুলো একটু অ্যাডভান্স, আস্তে আস্তে কঠিন দিকে যাচ্ছে ধীরে ধীরে। আবার ছোট ছোট বাক্য তৈরি করাও আমরা দেখিয়েছি। হুম, পদ ধাতু থেকে। আচ্ছা, এবার কারক বিভক্তির চ্যাপ্টারটা নিয়ে বলি। দেখুন, রাম বন যাচ্ছে, রাম বানান যাচ্ছে, এগুলো। অর্থাৎ এখানে ভাষা ব্যাকরণ মজার বিভিন্ন টিপস সহকারে দেওয়া হয়েছে, যাতে করে বিশেষ করে যে সংস্কৃত সরি গীতা স্কুলের যারা বাচ্চারা রয়েছে বিভিন্ন স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে, তাদের জন্য যাতে এই এটা সহজ হয় আর কি, সেভাবে উপস্থাপন করা হয়েছে। ব্রেন টিজারও দেওয়া আছে কিছু, হ্যাঁ, সব মানে আপনাদের। আচ্ছা, কারক বিভক্তির ক্ষেত্রে কিছু প্রয়োগ আছে। উম, এটা হচ্ছে আমাদের এই যে অব্যয় পদ, চ পিয়াত্রাতে, এগুলো বিভিন্ন রকম। সদৃশম ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু ইয়ন্য ব্যতিক্রমঃ। এখানে অনেকগুলো আমাদের অব্যয় পদ রয়েছে, এগুলো আবার লিস্টিংও দেওয়া আছে, যেমন এই যে কতগুলো অপ্রভাবী অব্যয়, এগুলো প্রভাবিত হয় না, বাক্য সহ দেওয়া আছে। যাই হোক, শেষেরটা একটু দেখায়। আর শেষে আবার আমরা এই যে অনেকগুলো গল্প দিয়েছি, ভাব সম্প্রসারণ, হ্যাঁ, বিভিন্ন রকমের শব্দ অর্থ, গল্প, চিঠি পত্র, এবং এই বিভিন্ন এইগুলো হচ্ছে কনভারসেশন আর কি, সম্ভাষণ বিধি সব দেওয়া আছে। এই অনেকগুলো আপনার এই শব্দের অর্থ দেওয়া আছে এখানে, আবার প্রত্যেকটা এর ব্যাখ্যা করা আছে। তবে এটা একদম বেসিক লেভেলের, আমরা এটাকে অ্যাডভান্স লেভেল বলবো না, অ্যাডভান্স লেভেল তো আরো অনেক বিস্তৃত। বেসিক প্লাস ইন্টারমিডিয়েট বলা চলে এটা। এটা এটা পড়লেও কিন্তু আপনি সহজেই অনেকটাই বুঝতে পারবেন। অনেকটাই বুঝতে পারবেন। কিন্তু আপনি হয়তো বা এটাকে কারেকশন করতে গেলে যে জ্ঞান দরকার, সেটার জন্য আপনাকে অবশ্যই আরো ব্যাকরণ শিখতে হবে, কঠিন কিছু বিষয় আপনার শিখতে হবে। সেক্ষেত্রে আমরা যে বাল শিক্ষা, এই ব্যাকরণটা এখান থেকে আমরা শব্দ রূপায়ণ কিভাবে সৃষ্টি হচ্ছে, এগুলো একটু একটু করে দেখাবো, বোঝাই দিব সবকিছু। মানে এটা দেখে মনে হচ্ছে খুব জটিল, এই জন্য আমি দেখাতে চাই না, মানে ভয় পেয়ে যায় অনেকে। হ্যাঁ, এই জন্য যাই হোক, আমি দেবনাগরীতে একটু কম দেখাই, কারণ অনেকে ভয় পেয়ে যায়। বাংলাটাই দেখেন, ঠিক আছে। কমেন্ট কি হলো? হ্যাঁ, আচ্ছা, বর্ণমালা ভিডিও, এক্স্যাক্টলি এরকমই কিছু একটা চাচ্ছে শান, হ্যাঁ। এইটা এটা তো পিডিএফ সংস্করণ, এটা হার্ড কপি যাবে, সমস্যা নাই, হার্ড কপি প্রিন্টে যাবে। আর এটা দেখি পেজ আরো কিছু বাড়ানো যায় কিনা, আমি আর কিছু যুক্ত করতেছি। এখন একটু বন্ধ আছে তো, মানে আমি এর সামনে হয়তো এই যে আমাদের রমজানেরটা থাকবে, মাঝে মাঝে একটু সময় পাবো, কিছু কাজ করব। তবে আপনারা আপনাদের চর্চাটা চালিয়ে যান, আমি এখান থেকে কিছু নোটস টিপস দেব। আরো প্রচুর সোর্স রয়েছে, যেমন ধরুন এই যে কোথায় আমাদের, আচ্ছা আমি দেখাবো, আমি কালেকশনটা আরেকদিন দেখাবো। বিশেষ করে আমার অষ্টাধ্যায়ী পাতঞ্জলি মহাভাষ্যম কৌমুদি, হ্যাঁ, লঘু সিদ্ধান্ত কৌমুদি, সমগ্র ব্যাকরণ কৌমুদি, এগুলো হচ্ছে মাদার বুকস। এগুলো এই মাদার বইগুলো, যেমন এই যে কৌমুদি, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকরণ কৌমুদি, এটার পৃষ্ঠা হচ্ছে কত, প্রায় 700 800, ওই রকমই আর কি, 800 মতো পৃষ্ঠা। এই ব্যাকরণ কৌমুদি যদি আপনি পড়েন, এটা যারা সংস্কৃত ভাষায় যারা অনার্স মাস্টার্স করতো ইউনিভার্সিটিতে, এদের একটা পাঠ্য বই ছিল কৌমুদি। তো এই কৌমুদি কিন্তু আপনি যদি এখন আমি খুলে পড়ে, যদিও বাংলা ভাষায় লেখা, এটা আপনি বুঝতে পারবেন না বা খুব জটিল মনে হবে। তো আপনি যদি এরকম ব্যাকরণ বই কিনে যদি এই সংস্কৃত ভাষা শিখতে যান, সেটা হচ্ছে মহা ভুল পদ্ধতি। সেই পদ্ধতিটা আপনি শিখতে গেলে আপনি সারা জীবনও পারবেন না। এই কারণে আমাদের গত ব্যাচে যখন করোনার সময় ছিল, অনেক সংস্কৃত পড়তেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আপনার থার্ড ইয়ারে পড়ে, ফোর্থ ইয়ারে পড়ে, ইভেন অনার্স শেষ হয়ে গেছে, ওরা কিন্তু এখানে আমার ক্লাস করতো। কেন করতো বলে, যে আমাকে বলছে স্যার, যে আসলে আমরা যেভাবে পড়ানো হয় আমাদেরকে ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে ইংরেজি ভাষা দিয়ে আমাদেরকে বিভিন্ন এই যে কাব্যগুলো পড়ানো হয়, নাটক কাব্য, বা আমাদের কালিদাসের বিভিন্ন নাটকগুলো, এগুলোকে বিশ্লেষণ শেখায়, উত্তর মুখস্থ করি আমরা এতটুকু, কিন্তু এটাকে ভাষা হিসেবে কিভাবে সহজে
কনভার্সেশন পদ্ধতিতে শিখতে হয় সেই প্রক্রিয়াটা ওখানে দেখানো হয় না খুব একটা, যার কারণে তারা নিজেরা দুর্বল থেকে যায়। এবং দেখা গেল কি তারা পাশ করার পরেও মানে কিছুই হয় না। দেখুন না, আজকে আপনাদের ক্লাসটা আমি করাচ্ছি, এত এত সংস্কৃত ভাষায় অনার্স মাস্টার্স করে বেরোচ্ছে প্রতি বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, আবার বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ তো আছেই, সেখান থেকে তো কিছু কিছু বেরোচ্ছে প্রতি বছর। কোথায় এরা? ওরা কি কোনো ক্লাস দিচ্ছে না কোর্স করাচ্ছে? আমি অবাক হয়ে যাই। ইভেন ওরা তো কথা বাদ দিলাম, এই যে ইউনিভার্সিটি যারা প্রফেসর, শিক্ষক, অধ্যাপক, তাদের কি কোনো কোর্স, কোনো বিজ্ঞাপন আছে, না কোনো বই পুস্তক আছে বাজারে সংস্কৃত ভাষা শেখার? মানে আমি কিন্তু চরম সত্য কথা বলছি, আপনারা এটা মিলিয়ে নেবেন। বাজারে খুঁজেও বই পাবেন না। ওই স্যারের একটা বই ছিল সংস্কৃত শিক্ষা, অনেক আগের এটা, মানে এখন তো মানে প্রকাশনাই না, এটা যে প্রকাশিত হয় না এখন। হ্যাঁ, তাও ছোট্ট একটা বই, একদম পিচ্ছি, অল্প। আর কোনো বই তো নাই অলরেডি, এক। দ্বিতীয় হচ্ছে কেউ কোনো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কেউ এটা নিয়ে চর্চা করে না। শুধুমাত্র ওনারা সীমিত রেখেছে শুধু কোর্স করাবেন, সরি মানে একটা ডিগ্রি দেবে, সার্টিফিকেট দেবে, অনার্স মাস্টার সার্টিফিকেট দেবে, ও অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে যে রিসার্চ, এটা নিয়ে যে একটা গণজাগরণ, এটা নিয়ে যে একটা চর্চা, এইটা কিন্তু আবার নাই। ইভেন আমরা যারা পৌরোহিত্য করছেন সনাতন ধর্মে, যাদের প্রতিনিয়ত বিভিন্ন মন্ত্রোচ্চারণ করতে হচ্ছে, বিভিন্ন রকমের সংস্কৃতির চর্চা হচ্ছে, এদেরকেও পর্যন্ত কোর্স করায় না ওই বিশেষজ্ঞ ইয়েরা, স্যারেরা। ইভেন এটা পত্রিকায় আসছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা সংস্কৃত বিভাগে যারা শ্রদ্ধেয় প্রভাষক বা সহকারী অধ্যাপক বা অধ্যাপক হচ্ছেন, তারা নিজেরাও একটা বাক্য ঠিক মতো সংস্কৃত লিখতে পারেন। এইরকমও মানে ভাইভাতে জিজ্ঞেস করছে আর কি, শিক্ষক নিয়োগে সেখানে ভাইভাতে প্রশ্ন করা হচ্ছে সংস্কৃত ভাষা নিয়ে, তারা বলতে পারছে না। দেখুন, মানে এটা যে কত বড় লজ্জার, এটা ওই পত্রিকার কাটিং আমি চাইলে দেখাতে পারবো, অনেক পত্রিকায় আসছে এগুলো। তো এটা হচ্ছে একদম পিছিয়ে পড়া একটা তবে এখন ওই একটু একটু করে অনেকেই একটু একটু পড়াচ্ছেন, সীমিত আকারে আর কি। আবার ভারতে আছেন, ভারতে মোটামুটি অনেকগুলো ইনস্টিটিউট আছে, ওনারা এগুলো পড়ায়। কিন্তু বাংলাদেশে খুব একটা এগুলোর ইয়ে নাই, মানে অ্যাপ্লিকেশন নাই আর কি। প্রয়োগ নাই বলেই এগুলো আমরা শিখছি না। আজকে যদি বলতো আপনি এই ভাষা শিখলে আপনি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবেন, আপনি চাকরি নিশ্চিত, দেখবেন আপনি একেবারে আদা জল খেয়ে নামবেন শেখার জন্য। এটা হচ্ছে ব্যাপার। এখন যেখানে কোনো বেনিফিট নাই, ইকোনমিক বেনিফিট নাই, সেখানে ওই মানুষের গতিটা কমে যায়। ইংরেজি ভাষা, যেমন আমি তো ঠিক আছে, আমি পার্সোনালি হচ্ছে ইংলিশের প্রফেসর। আমরা যখন ইংরেজি শেখাই প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়, বা মানুষ ইংরেজি শেখার জন্য একেবারে পাগল প্রচুর। মানে আইএলটিএস করাতে গেলে দেখো 10,000 টাকা, 15,000 টাকা এরকম কোর্স ফি। ওইটা শেখার জন্য মানুষ প্রিপারেশন, কারণ ওটা শিখলে ওর ক্যারিয়ার অনেক লাভ আছে, এটার অ্যাপ্লিকেশন আছে, বা এটা তার ভালো চাকরি হবে, বা ভিসা পাবে, বা সে বাইরে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন, বিভিন্ন রকমের সুযোগ আছে। বা কেউ যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে তাও ভালো, কেউ যদি ফ্রেঞ্চ শিখে তাও ভালো, বাড়ি যেতে পারছে। এগুলো একটা প্রয়োগ আছে বলে এগুলো শিখছে মানুষ। চায়না ভাষা, জাপানিজ ভাষা, সংস্কৃত ভাষা শিখছে না, তার কারণ হচ্ছে একমাত্র এটার কোনো জব ওরিয়েন্টেড না, বা এটা এটা হচ্ছে শুধুমাত্র তারাই চর্চা করে যারা অলরেডি এস্টাবলিশ, যারা ক্লাসিক মাইন্ডেড, যারা ধ্রুপদী সাহিত্য, ক্লাসিক লিটারেচার যারা পড়তে চায়, যারা মানে প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞানটাকে জানতে চায়, সংস্কৃতি, রস কস সাহিত্যগুলোকে জানতে চায়, জ্ঞানগুলোকে সঞ্চয় করতে চায়, তাদের জন্য হচ্ছে এই ভাষাটা। ঠিক আছে? আমাদের এখানে একজন অ্যাপ্লাই করেছিল, উনি হার্ভার্ড থেকে পিএইচডি ইয়ে করা, মানে হার্ভার্ড থেকে পড়াশোনা করছেন। উনি অ্যাপ্লাই করেছেন, উনি মানে পরবর্তী ভর্তি হয়নি। যাই হোক, কনফার্মেশন করেনি বলেই আমি আমাদেরকে ওই ফর্ম ফিল আপ করেছি। আরেকজন চাইল্ড শিশু বিশেষজ্ঞ এমডি করা, পেডিয়াট্রিক্স এর উপর এমডি করা, উনিও অ্যাপ্লাই করেছেন, কিন্তু সময়ের অভাবের কারণে করতে পারছেন না। তো এনাদের ভিতরে হঠাৎ করে এই চিন্তাটা আসছে কেন? কারণ ওনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের ক্লাসিক বিষয়টা আসলে কিছুটা শেখা উচিত বা বোঝা উচিত। আমরা এই কারণে হয়তো বা একটু সময় নিয়ে যদি শিখতে পারি তাহলে ভালো। কিন্তু এই ব্যস্ততার কারণে এরা প্রফেশনাল লাইফ তো, এনাদেরকে আর ওনার শেখাটা সম্ভব হয় না। অনেক কথা বলে ফেললাম, ঠিক আছে। আমার আজকে তো ক্লাস আরো রয়ে গেছে টপিক। ভবতে, আচ্ছা আমি ভবতহ পড়েছি, ভবতে একই কথা এভাবে আপনি একটা ইয়ে করবেন। এবার আমরা একটু অপ্রাণীবাচকের কিছু কথা বলি।
মানে অপ্রাণীবাচক সূত্র, অর্থাৎ প্রাণীবাচক অপ্রাণীবাচক। মানে কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, সবাই চুপচাপ করে শুনে যাচ্ছেন। আচ্ছা, আমরা এখন একটু অপ্রাণীবাচক গুলো একটু দেখি। সেটা হলো কি, দেখুন প্রাণীবাচক পুংলিঙ্গ এর ক্ষেত্রে আমরা কি বলবো, যেমন ধরুন প্রাণীবাচক পুংলিঙ্গ কিরকম: পুরুষ, যুবক, বালক, বৃদ্ধ, শ্রমিক। ঠিক আছে, এগুলো হচ্ছে কি সবসময় পুরুষবাচক শব্দ। রাম, শ্যাম, এগুলো আমরা যে বিসর্গ যোগ হয়। আর বস্তুবাচক কিরকম, এটা হচ্ছে যেমন ধরুন আহ ওই, আচ্ছা এটা দেওয়া হয় না। আচ্ছা, এটা কি হবে, যেমন পুরুষ যুবকা, পুরুষ কি হবে যুবকাহা, অথবা যুবতী, হ্যাঁ যুবতী, ধরেন যুবতী, যুবতী, এটা হলো স্ত্রীবাচক শব্দ। তো এটা হচ্ছে আমাদের মানে সিঙ্গুলার, প্লুরাল করতে গেলে যুবত তেহা হয়ে যাবে। অর্থাৎ ইয়ুবত তয় জফালা আকার বিসর্গ ইয়ুবত তেহা হয়ে যাবে। একইভাবে জননী জনন্যাহা, দেবী দেব্যাহা, এগুলো আমরা একটু একটু পড়েছিলাম। ঠিক আছে, তো এখানে কিছু শব্দ আছে, এগুলো আমরা একটু অর্থ সহ দেখে নেব। গ্রাম, দেশ, মানে কি, এটা যে গ্রাম, গ্রাম শব্দ তো আসলে প্রাণ নাই, কিন্তু এখানে বস্তুবাচক মানে কি, বস্তুবাচক গুলো পুংলিঙ্গ আকারে ব্যবহৃত হয়, এটাই বোঝাচ্ছে। যেমন চামচ, এই চষকহ, শ্রুতহ, তালহ, তারপরে এই যে বেশ, সমাজ, এগুলো কিন্তু স্বাভাবিকভাবে আমরা ইংলিশে এগুলোকে আমরা নিউটার জেন্ডার বলি, বা বাংলায়ও আমরা এগুলোকে ক্লিবলিঙ্গ বলে থাকি। কিন্তু ক্লিবলিঙ্গ হওয়া সত্ত্বেও এগুলোকে আমরা পুরুষবাচক শব্দ বলবো। তার কারণ কি, কারণ এগুলো হচ্ছে অকারান্ত শব্দ, এগুলো সব পুরুষবাচক শব্দ। আর এবার এগুলো হচ্ছে মানে যেমন প্রাণী, আপনার এগুলো তো প্রাণীবাচক স্বাভাবিক, যেসব অর্থ এগুলোকে ব্যক্তিকে ইন্ডিকেট করছে, এগুলো তো হবেই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা বলুন, হয় ক্লিয়ার হয়নি? হ্যালো। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আবার আমরা পরের আরেকটা টপিক ছিলাম। আবার এক বচন বহু বচনেরটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এক বচন বহু বচনটা একটু দেখে নিন। আরো কিছু উদাহরণ দেওয়া আছে। তো এক বচন আকারান্ত স্ত্রীলিঙ্গে দেখুন, বালিকা, বালিকা হচ্ছে এক বচন, আর এটার বহু বচন কি হবে, বালিকা হা হয়ে যাবে। মহিলা, মহিলা হচ্ছে এক বচন, আর এটার বহু বচন কি হবে, মহিলা হা, মানে অনেক মহিলা। সেবিকা আর সেবিকা হা, নায়িকা নায়িকা হা, বৈদ্যা বৈদ্যা হা। এভাবে পেটিকা পেটিকা হা, কুঞ্চিকা কুঞ্চিকা, স্থলিকা স্থলিকা হা, মালা উৎপীঠিকা, যা যা আছে এগুলো আমি ওই নোট দিয়ে দেবো, সমস্যা নেই। এগুলো আপনারা চর্চা করে নেবেন, হ্যাঁ। ওকে, বোঝা গেল? তারপরে আমাদের আরেকটা ইকারান্ত স্ত্রীলিঙ্গের, এটাও অলরেডি বলা হয়েছে, আবার একটু বলে দিচ্ছি। এটা আরেকটা, দেখুন ইকারান্ত কিছু স্ত্রীলিঙ্গ শব্দ এখানে ব্যবহৃত হয়েছে, যেমন ধরুন জননী, জনন্যাহা, দেবী দেব্যাহা, এগুলো ছিল আকারান্ত স্ত্রীবাচক শব্দ। আর এখন যেগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে ইকারান্ত, অর্থাৎ দীর্ঘ ইকারান্ত কিছু স্ত্রীবাচক শব্দ।
তো সেগুলো বহুবচনে কিরকম হবে? জনন্যহ, দেবীটা হবে দেব্যহ, লেখনী লেখন্যহ, নদী নদ্যহ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে সতী নগরী তন্ত্রী ধ্বনি এগুলো আপনারা করবেন, প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। তারপরে আমরা আরেকটা দেখাই। আচ্ছা, বাকিগুলো আমি নোট দিয়ে দেবো, সমস্যা নেই, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। বলুন এবার। এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলুন।